আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তরঙ্গ শব্দ সপ্তম অধ্যায়ের বোর্ড সলিউশনে আজকে সলিউশন করব সিলেট বোর্ড 2022 একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা সলিউশন করার আগে আজকে আমি তোমাকে দুইটা ট্রিক্স শেখাবো, যার মাধ্যমে দেখো কিছু এই টাইপের ম্যাথ আছে যেখানে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে কথা বলা হয়। দুইটা ভিন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, আলাদা আলাদা শব্দ থাকে, আলাদা আলাদা মাধ্যম থাকে, কম্পাঙ্ক আলাদা থাকে, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা থাকে। তো এই টাইপের যতগুলো সমস্যা আছে, মনে করো দুইটা শব্দ, দুইটা মাধ্যম, দুইটা তরঙ্গ, ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক, ঠিক আছে, এই যে এই টাইপের যে ম্যাথগুলো আছে, দুইটা সোর্স, দুইটা শব্দ, তো এইরকম যতগুলা ম্যাথ আছে আর কি, তুমি একদম চোখ বুঝে সলিউশন করতে পারবা। শুধুমাত্র দুইটা ট্রিক্স মনে রাখবা, দুইটা লাইন মনে রাখবা। এখন কথা হচ্ছে চোখ বুঝে তো আর সলিউশন করা যাবে না, চোখ খোলা রাখতে হবে, তোমার ব্রেন কাজ করবে আর কি এই দুইটা ট্রিক্স মনে রাখলে। কথা কি বুঝছো? মানে নির্দ্বিধায় তুমি ম্যাথ সলভ করতে পারবা। জাস্ট শুরু করবা কিভাবে এটা আমি বলে দিচ্ছি, আর শুরু করলে অ্যান্সার বের হয়ে যাবে। তুমি না চাইলেও তোমার কলম দৌড়াবে। ঠিক আছে, কিভাবে দেখো, এখানে দুইটা লাইন আমরা একটু বুঝে নিই। প্রথম লাইনটা হচ্ছে, আমি লিখতেছি, তোমরা নোট করে নাও। প্রথম লাইনটা হচ্ছে, শব্দ যদি একই হয়, একটা মাত্র শব্দ যদি হয়, হ্যাঁ, একই শব্দের কি হবে? কম্পাঙ্ক সমান হবে। কম্পাঙ্ক সমান হবে। সে যে মাধ্যমেই যাক তার কম্পাঙ্ক সমান হবে, যে মাধ্যমেই যাক। আবার বলি, একটা শব্দ, তাহলে ওই শব্দটার যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, সেটা যে মাধ্যমেই যাক না কেন সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে যদি কখনো বলা থাকে উদ্দীপকে যে একই সোর্স হতে শব্দ উৎপন্ন হচ্ছে, মানে শব্দ একটাই, ভিন্ন ভিন্ন মাধ্যমে সে যাচ্ছে, এরকম হতে পারে। তাহলে যদি শব্দ যদি একটাই হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হবে? একই হবে। উদ্দীপকে যদি কখনো দেখো যে এইটা বলা আছে যে একটা সোর্স থেকে শব্দ উৎপন্ন হচ্ছে এবং সেটা ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রবেশ করতেছে, তার মানে তুমি এই লাইন দিয়ে শুরু করবা। ম্যাথের যে ডাটাই চাক, এই লাইন থেকে শুরু করলেই ওই ডাটাটা বের হয়ে যাবে। সেটা বেগই চাক, কম্পাঙ্ক বেগই চাক অথবা তরঙ্গ দৈর্ঘ্য চাক, এটা দিয়ে শুরু করবা। আগে ম্যাথ শুরু করবা এটা দিয়ে, এফকে ভাঙাবা, তারপরে নিচে নামতেই থাকবা, দেখবে অ্যান্সার বের হয়ে গেছে। অর্থাৎ যদি শব্দ হয় একটা, তাহলে F1 = F2 লিখে ম্যাথ শুরু করবা, দেখবা ম্যাথ মিলে গেছে, মানে যে ডাটাটা চাইছে সে ডাটাটা তুমি বের করতে পারতেছো। কথা কি বুঝছো? এবং এইটা আজকে অ্যাপ্লিকেশন করে দেখাবো তোমাদেরকে। একই শব্দের কি সমান বলো? কম্পাঙ্ক সমান। এবং আরেকটা কথা হচ্ছে, একই মাধ্যমে, একই কি বলো? মাধ্যমে। যদি মাধ্যম একই হয়, শব্দ মনে করো ভিন্ন, এরকম হতে পারে না যে দুইটা ভিন্ন ভিন্ন সোর্স থেকে ভিন্ন ভিন্ন শব্দ আসতেছে, তার একটা নির্দিষ্ট মাধ্যম দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে, এরকম কিছু বলা আছে। যদি কখনো এই ক্লু খুঁজে পাও যে একই মাধ্যমের কথা বলা হচ্ছে, তাহলে একই মাধ্যমে কি সমান হবে বলো তো? একই মাধ্যমে বেগ সমান হবে। বেগ সমান হবে, মানে কথাটাই হচ্ছে এরকম, মনে করো দুইটা ভিন্ন ভিন্ন সোর্স থেকে শব্দ উৎপন্ন হলো এবং সেটা যদি পানি দিয়ে যায়, তাহলে এই একটা উৎস, সেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, সেটা পানি দিয়ে যায়, তাহলে যত বেগে যাবে সেটা তো শব্দই, তাহলে ওই মাধ্যমে কি হবে? বেগটা পানিতে যত বেগে যাবে, আরেকটা শব্দ সেও পানি মাধ্যমেই যাচ্ছে না, তাহলে পানি মাধ্যমে যদি বি উৎস থেকে উৎপন্ন হওয়া শব্দটাও পানি মাধ্যমে যায়, তাহলে সেও কি একই বেগে যাবে, কারণ একই মাধ্যম দিয়ে তারা যাচ্ছে। কথা কি বুঝছো? তাহলে একই মাধ্যমে বেগ কি হবে? সমান হবে। অর্থাৎ প্রথম শব্দের বেগ হবে v1 এবং দ্বিতীয় শব্দের বেগ হবে v2। যেহেতু মাধ্যম একই, তাহলে তাদের বেগ হবে কি? সমান। এখন এখান থেকে চাইবে কি দেখো, যখন বলবে একই শব্দ, তখন কিন্তু তোমার কাছে কম্পাঙ্ক চাইবে না। কি চাইবে না? কম্পাঙ্ক চাইবে না। একই শব্দ যদি হয়, তাহলে F1 = F2 ধরে করবা, হয় বেগ চাইবে তোমার কাছে যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের, অথবা তরঙ্গ দৈর্ঘ্য চাইবে। আবার যখন বলবে যে এটা একই শব্দের ক্ষেত্রে, তাহলে F1 = F2 দিয়ে শুরু করব। একই মাধ্যম যদি বলে, উদ্দীপকে যদি দেখো দেওয়া আছে একই মাধ্যম, তাহলে চোখ বুঝে এটা থেকে শুরু করবা যে v1 = v2, এটাকে ভাঙাবা, বেগকে ভাঙাবা, ওই যে v = f λ সেটা দিয়ে ভাঙাবা। ভাঙানোর ফলে দেখবা হয় তোমার কাছে ফ্রিকোয়েন্সি চাইছে একটা নির্দিষ্ট মাধ্যমের, অথবা কোনো নির্দিষ্ট মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। কথা কি বুঝছো? তাহলে এই দুইটা লাইন তুমি মনে রাখবে। এখন দেখো আমরা প্রশ্নগুলো সলিউশন করি। গ নম্বর, আচ্ছা ক খ একটু বলে নেই। ক হচ্ছে তরঙ্গ কি তোমরা জানো যে পর্যায়বৃত্ত আন্দোলন মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত না করে শক্তিকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করে, সেটা হচ্ছে কি? তরঙ্গ। পানির ঢেউ, খ নম্বর বলছে পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? অনুপ্রস্থ এই কারণে, কারণ অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা হতে আমরা জানি যে তরঙ্গের দিক এবং বিস্তার, এই দুইটা পরস্পর সমকোণে অবস্থান করে। কি কোণে? সমকোণে অবস্থান করে। সেই তরঙ্গকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। এখন দেখো এই যে তরঙ্গটা আছে, এটার দিক কোন দিকে? এক্স অক্ষ বরাবর। কি অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর এটার দিক। এবং এর বিস্তার কোন দিকে? অ্যামপ্লিটিউড উপরে অথবা
নিচে, তাই তো? তাহলে দেখো উপরে অথবা নিচে এবং এক্স অক্ষ, খেয়াল করো, উপরে অথবা নিচে এবং এক্স অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। অর্থাৎ বিস্তার এবং তরঙ্গের দিক যদি সমকোণে অবস্থান করে তাহলে সেই তরঙ্গকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। এবং এইটা যেহেতু পানির ঢেউ যেহেতু এরকম আচরণ করে এই জন্য পানির ঢেউটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। কথা ক্লিয়ার? এখন পি মাধ্যমে আসো, যে পি মাধ্যমে কি বের করব বলো? তরঙ্গ দৈর্ঘ্য বের করব। পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে পি মাধ্যমে, খেয়াল করিও। তাহলে আমাকে কি বলছে দেখো তো, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে। পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে এত এবং এত, মাধ্যম দ্বয়ে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত। এখন কথা বলো যে এখানে শব্দ কয়টা, শব্দের উৎস কয়টা? পি ও কিউ মাধ্যমে, তাহলে মাধ্যম দুইটা আলাদা না? মাধ্যম দুইটা আলাদা, তাহলে শব্দ কয়টা? এখানে শব্দ একটা, মাধ্যম আলাদা। মাধ্যম কি আলাদা? খেয়াল করো, মাধ্যম কি আলাদা, শব্দ কয়টা? একটা। একটা শব্দই একবার পি মাধ্যমে গেছে, পি মাধ্যমে গেছে হচ্ছে এত বেগে, তাহলে কিউ মাধ্যমে যদি যায় তাহলে বেগটা চেঞ্জ হয়ে যাবে কত বেগ? সেটা 400 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দ কিন্তু একটাই, শব্দ কয়টা? একটাই, মাধ্যম কয়টা? দুইটা। তাহলে একই যদি হয় শব্দ, কোথা থেকে শুরু করব? F1 সমান F2, F1 সমান কি? F2, গ নম্বর। তাহলে শুরু করলাম। এখন আমরা তো আর F1 F2 লিখবো না, আমাদের বলে দিছি পি আর কিউ। তাহলে কি একটা হচ্ছে এফ পি, আরেকটা হচ্ছে কি বলো? এফ কিউ। কথা কি বুঝছো? এখন এই লাইনটা লেখার আগে উপরে লিখে নিবা যে একই শব্দের ফ্রিকোয়েন্সি সমান, অথবা আমরা লিখতে পারি যে এফ পি সমান এফ কিউ। ওকে, এখন তোমরা জানো এটা যে ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল কি বলো? এফ ল্যামডা, ঠিক আছে? অর্থাৎ বেগ ইজ ইকুয়াল, তরঙ্গ বেগ ইজ ইকুয়াল ফ্রিকোয়েন্সি ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা। আচ্ছা, এখন এখানে এফ এর মান আছে, তাহলে এই ল্যামডাটাকে এফ এর সাথে ভাগ করে দাও, তাহলে কি হবে? ভি বাই ল্যামডা ইজ ইকুয়াল কি? এফ। কথা কি বুঝছো? তাহলে এফ এর মানটা বের করলাম, এফ সমান কি? ভি বাই ল্যামডা। এখন এই এফকে ভাঙালে আমি কি লিখতে পারবো বলো? এফ পি বাই, মানে এফ পি সমান কি হবে? দেখো এফ সমান ভি বাই ল্যামডা, তাহলে ভিপি বাই ল্যামডা পি ইজ ইকুয়াল এ পাশে কি হবে? ভি কিউ বাই ল্যামডা কিউ। কথা কি বুঝছো? আমি জাস্ট কি করলাম? এফটাকে ভাঙাইলাম, কীভাবে ভাঙাইছে সেটাও দেখা দিলাম। এখন দেখো আমার লাগবে কি বলো তো? কি লাগবে? আমার কাছে চাইছে কি? পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন খেয়াল করো, এখন এই মাধ্যম দুইটাতে কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে? কি দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে কত? 0.4 মিটার, 0.4 মিটার দেওয়া আছে। আচ্ছা, আমার কাছে লাগবে কি? খেয়াল করিও, আমার কাছে লাগবে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এই মানটা লাগবে আমাদের, ল্যামডা পি এর মান লাগবে। খেয়াল করিও, কার মান? ল্যামডা পি এর মান লাগবে। এখন ভিপি এর মান দেওয়া আছে কত? ভিপি এর মান কত দেওয়া আছে বলো? এই পি মাধ্যমে বেগ কত? 350, তাহলে লেখো উপরে 350 ডিভাইডেড নিচে কি? ল্যামডা পি। এটা কিন্তু আমার লাগবে, এটা কিন্তু আমার লাগবে, এটা রাখলাম সমান ভি কিউ এর মান কত দেওয়া আছে? 400। এখন কথা হচ্ছে যে এই যে ল্যামডা কিউ দেওয়া আছে, ল্যামডা কিউ কি আমি জানি? ল্যামডা কিউ কি আমি জানি? না, ল্যামডা কিউ আমি জানি না। এখানে কোথাও ল্যামডা কিউ দেওয়া নেই, যে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া নেই, আছে কি? না। কিন্তু এখানে একটা ক্লু দেওয়া আছে, খেয়াল করো কি ক্লু? সেটা হচ্ছে যে মাধ্যম দ্বয়ে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যের কি দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে। এখন পার্থক্যটা কত দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে 0.4 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এখন পার্থক্য মানে তো বিয়োগ, একটা থেকে আরেকটা কি করবো? বাদ দেবো। এখন তুমি যদি লেখো যে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইজ ইকুয়াল 0.4, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে পারি কেন ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি লিখলে সমস্যাটা কি? এটাও তো পার্থক্য। তাহলে রাইট কোনটা হয়? এটা না হলে এটা, দুইটাই তো আর রাইট হতে পারে না। দুইটাই কি রাইট হতে পারে না? কয়টা রাইট হবে? একটা। অর্থাৎ হয় ল্যামডা পি বড় হবে আর না হলে ল্যামডা কিউ বড় হবে। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে কি একটা পজিটিভ মান পাবো, তাহলে নিশ্চয়ই সামনে যেটা থাকবে সেটা বড়। এখন তাহলে এই ল্যামডা পি বড় নাকি ল্যামডা কিউ বড়, এটা বুঝবো কিভাবে? খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। দেখো ভি সমান এফ ল্যামডা, এটা তো ভি সমান কি বলো তো? এফ ল্যামডা। এখন তাহলে দেখো এই দুইটা কি গুণাকার আছে না? দেখো এই মানটা যদি বড় হয়, এই মানটা যদি বড় হয় তাহলে কি এই মানটা বড় হবে না? কারণ কি? বড় সংখ্যা দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে এই মানটা, এই টোটাল মানটাই তো এটার মান। তাহলে বড় সংখ্যা দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে মানটা বড় পাবা, বেগ বড় পাবা। ছোট সংখ্যা দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে এটা কি পাবা? এটা কি পাবা বলো? ছোট পাবা। এবং আমি তো বলছি ফ্রিকোয়েন্সি সমান, তাহলে এফ এর মানটা কনস্ট্যান্ট, এফ এর মানটা ধ্রুবক, এফ এর মানটা কি? ধ্রুবক। তাহলে কি ভি সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ ল্যামডার মান যত বেশি হবে বেগের মানও তত বেশি হবে। এখন ল্যামডার মান যদি বেগের সাথে সম্পর্কিত হয়, খেয়াল করো, তাহলে যার ল্যামডা বেশি তার বেগ বেশি। তাহলে আমি এটাও বলতে পারি যার বেগ বেশি তার ল্যামডা বেশি, যার বেগ বেশি তার কি? ল্যামডা বেশি। এখন কার বেগ বেশি? কিউ মাধ্যমের বেগ 400, কিউ মাধ্যমে বেগ কত? 400। তাহলে কিউ মাধ্যমে বেগ যেহেতু বেশি, তার মানে কিউ মাধ্যমের ল্যামডাটাও কি? বেশি। তার মানে কোনটা রাইট হবে? এই কিউ থেকে পি বাদ দেওয়া, এটা রাইট হবে। কথা কি বুঝছো? বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারতেছি কি বলো? লিখতে পারতেছি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল কত? ইজ ইকুয়াল 0.4। লেখা যায় কিনা বলো? ইজ ইকুয়াল 0.4। ওকে,
এখন খেয়াল করো আমার মান লাগবে কার, ল্যামডা পি এর মান। কার মান? ল্যামডা পি এর মান। আমি একটা কাজ করতে পারি, দেখো ল্যামডা কিউ সমান কি লেখা যায়, ল্যামডা কিউ সমান এই ল্যামডা পিটা এসে প্লাস করে দাও, তাহলে ল্যামডা পি প্লাস 0.4 লেখা যায়। কথা বলো লেখা যায় কিনা? বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, শুধু ক্লাস করলে হবে না, বুঝতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে। এখন দেখো ল্যামডা কিউ এর মান কি পাইছি কার মাধ্যমে? ল্যামডা পি এর মাধ্যমে। এই কথাটা আমি এখন এখানে লিখবো। তাহলে এই ল্যামডা কিউ এর পরিবর্তে আমি এখন লিখবো কি, ল্যামডা পি প্লাস 0.4, এই ল্যামডা পি প্লাস 0.4। ওকে, এখন দেখো আড়াআড়ি গুণ করো। এখন কি করবো? আড়াআড়ি গুণ করবো। খেয়াল করো আড়াআড়ি যদি গুণ করি 400-র সাথে এটা গুণ হয় এবং এটার সাথে এটা গুণ, তাহলে 400-র সাথে এটা গুণ করো, কি হবে বলো? 400-র সাথে গুণ করলে এই মানটা হবে 400 ল্যামডা পি ইজ ইকুয়াল 350, এই দুইটার সাথে গুণ করো, তাহলে কি হবে বলো? ল্যামডা পি 350-এর সাথে গুণ করতেছি, ল্যামডা পি ইন্টু 350 মানে হচ্ছে 350 ল্যামডা পি, 350 ল্যামডা পি প্লাস 0.4 ইন্টু 350, 0.4 ইন্টু 350 140। কথা কি বুঝতেছ? অর্থাৎ এটা দ্বারা দুইটাকে গুণ করতেছি আমি, করলাম। এখন দেখো এই ল্যামডা পিটা এই পাশে নিয়ে আসা যায়, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? 400 ল্যামডা পি থেকে 350 ল্যামডা পি বাদ যায়, 400 থেকে এইটা পাশে নিয়ে আসলে বাদ যায়, তাহলে কত থাকে? 50 ল্যামডা পি। ঠিক আছে, ইজ ইকুয়াল এইদিকে থাকে 140, তাহলে ল্যামডা পি সমান কি হবে? 140 ডিভাইডেড কত বলো? 50। ঠিক আছে, কি এককে? মিটার এককে। কেন? কারণ পার্থক্যটা আমি মিটারে বসাইছি, সবগুলো মিটার এককে মান। 140 ডিভাইডেড কত বলো? 50, তাহলে মানটা বের হলো কত? 2.8 মিটার। তাহলে এই তো ল্যামডা পি এর মান আমি বের করে ফেললাম, সেটা কত? 2.8 মিটার। কথা কি বুঝছো? তাহলে দেখো এই যে f1 সমান f2 ধরে যে ম্যাথটা করতে হবে, এটা বুঝবা কিভাবে? এটা বুঝবা এভাবে, দেখো দুইটা মাধ্যমে বেগ দেওয়া আছে, তার মানে মাধ্যম ভিন্ন। মাধ্যম যদি ভিন্ন হয় শব্দ কয়টা? একটা। মাধ্যম ভিন্ন হলে শব্দ একটা। চোখ বুঝে এটা দেখে শুরু করবা, f1 সমান f2। কথা কি বুঝছো? তাহলে আমাদের গ নম্বর সলিউশন শেষ। এখন আমরা ঘ নম্বর সলিউশন করবো। দেখো ঘ নম্বর কি বলছে, যে পি ও কিউ মাধ্যমে শব্দটির 40 কম্পনের জন্য, 40টা কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমি করব কি? প্রথমে পি মাধ্যমে 40 বার কম্পনে কত দূর যায় সেটা বের করব, কিউ মাধ্যমে 40 বার কম্পনে কোথায় যায়, কত দূর যায় সেটা বের করব। বের করার পর দূরত্বের কি করব? পার্থক্য বের করব, বিয়োগ করব। কথা কি বুঝছো? তাহলে এখন পি মাধ্যমে, খেয়াল করো, পি মাধ্যমে 40 বার কম্পনে কত দূর যায় সেটা কিভাবে নির্ণয় করবো? একটা বার কম্পন হলে কত দূর যায়? তরঙ্গ দৈর্ঘ্য তো তোমরা জানো। তরঙ্গ দৈর্ঘ্য কি? খেয়াল করো তো, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, মনে করো এটা একটা মনে করো তরঙ্গ, ঠিক আছে? খেয়াল করো এটা একটা তরঙ্গ, তাহলে কি এক্স অক্ষ বরাবর সেটা কি গতিশীল, তাই তো? আচ্ছা, এখন এই যে তরঙ্গটা যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এইটা থেকে এইটা পর্যন্ত, এই যে এটা হচ্ছে কি বলতো? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। বুঝছো? তাহলে দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যে কি কি পাচ্ছ? দুইটা হাফ সাইকেল পাচ্ছ না তুমি? এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলা, তাহলে হাফ সাইকেল মানে অর্ধেক একটা বৃত্ত, অর্ধবৃত্ত সম্পন্ন করলো। আবার এখান থেকে যখন এখানে উঠতেছো আরেকটা অর্ধবৃত্ত, তাহলে এই বৃত্তটাকে এই পাশ থেকে এই পাশে ঘুরায় দাও, এই পাশে ঘুরায় দাও, এই হাফ সাইকেলকে এই পাশে ঘুরায় দাও, তাহলে দেখো তো এটা ঘুরে এরকম হয়ে যাবে না? তার মানে কি একটা বৃত্ত তৈরি করবে না? একটা বৃত্ত তৈরি করবে। এই হাফ সাইকেলকে ঘুরায় দিলাম এই পাশে, তাহলে কি একটা বৃত্ত তৈরি করবে না? এই একটা বৃত্ত তৈরি করতে সে যত দূর যায় সেটা হচ্ছে কি তার ল্যামডা, সেটা হচ্ছে কি তার ল্যামডা। তাহলে খেয়াল করো, এখন একবার যদি ঘোরে, খেয়াল করো, তাহলে এই যে ল্যামডার যে দৈর্ঘ্যটা সেটা কি এই বৃত্তের পরিধির সমান না? বৃত্তের কিসের সমান? পরিধির সমান। তাহলে দেখো একবার যদি ঘোরে, একবার কম্পন হয়, তাহলে একবার কম্পনে মানে কি এখান থেকে গিয়ে এখানে এসছে হাফ, আবার এখানে উঠছে, তখন একটা কম্পন সম্পন্ন হয়েছে। একটা কম্পন মানে এভাবে মনে রাখবে একটা বৃত্ত সম্পন্ন করা। তাহলে একটা বৃত্ত সম্পন্ন করা মানে একটা কম্পন সম্পন্ন করা। এখন একবার কম্পনে কত দূর যাবে? ল্যামডা পরিমাণ দূরত্ব যাবে না? একবার যদি ভাইব্রেট করে সে কত দূর দূরত্ব যাচ্ছে? ল্যামডা পরিমাণ। তাহলে কতবার ভাইব্রেট করবে? 40 বার। কয়বার? 40 বার। তাহলে 40 বার কম্পনের জন্য সে কত দূর যাবে সেটা তো বের করা যায়। মনে করো ল্যামডার মান যদি আমি জানি, তাহলে একবার কম্পনে যায় ল্যামডা পরিমাণ, তাহলে 40 বার কম্পনে যায় কি পরিমাণ? ল্যামডাকে গুণ করবো 40 দ্বারা। তাহলে আমার জাস্ট কি দরকার? তরঙ্গ দৈর্ঘ্য দরকার। তরঙ্গ দৈর্ঘ্য হলে আমি কি করতে পারবো? যে 40 কম্পনে কে কত দূর যাবে সেটা বের করা যায়। তাহলে আমার ল্যামডা লাগবে। এবার কি লাগবে? ল্যামডা লাগবে। খেয়াল করো, তাহলে একটা ল্যামডার মান কি আমি পাইছি না? কত? ল্যামডা পি সমান 2.8 মিটার। 2.8 মিটার। খেয়াল করো, তাহলে গ হতে কি পাই বলো তো? গ হতে পাই ল্যামডা পি সমান ল্যামডা পি কত? ল্যামডা পি পাইছি হচ্ছে 2.8 মিটার। 2.8 মিটার। ওকে, তাহলে ল্যামডা কিউ সমান কি হবে? দেখো তো ল্যামডা কিউ সমান কি? ল্যামডা পি প্লাস 0.4। এই যে ল্যামডা পি প্লাস 0.4
4, তাহলে কত হবে 2.8 প্লাস 0.4 বা 3.2 মেবি 2.8 প্লাস 0.4 3.2 মিটার। ওকে, আচ্ছা, তাহলে ল্যামডা কিউ পেয়ে গেছি না? এখন আমরা একটা কাজ করি যে 40 বার কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, কার ক্ষেত্রে? প্রথমে আমরা হচ্ছে মনে করো নিলাম কার ক্ষেত্রে? পি এর ক্ষেত্রে। তাহলে কি হবে বলো? এস লিখি এই ক্ষেত্রে, হ্যাঁ এস লিখি। কি লিখবো? এস লিখি, যে এস অতিক্রান্ত দূরত্ব এস কার? পি এর ক্ষেত্রে। তাহলে কি হবে বলো? এই 40 বার 40 দ্বারা গুণ করবো কাকে? পি এর ল্যামডা, মানে একবার ঘুরলে যায় কি পরিমাণ? একবার ঘুরলে যায় এই ল্যামডা পরিমাণ। তাহলে কয়বার ঘুরছে? 40 বার। তাহলে এটাকে এন দ্বারা প্রকাশ করলাম যে কতবার ঘুরছে। তাহলে এন এর মান কত? 40 বার ঘুরছে এবং একবার ঘুরে যায় ল্যামডা এর পরিমাণ এত, বা কত মিটার হয় দেখো, 40 গুণন 2.8, তাহলে 112 মিটার। কত? 112 মিটার, 112 মিটার, ঠিক আছে। তাহলে আমি কি 40 বার কম্পনে পি তরঙ্গদৈর্ঘ্য কত দূর যায় সেটা বের করছি, 112 মিটার যায়। তাহলে এখন কি বের করো? কিউ বের করো তোমরা নিজেরাই, এন ইন্টু ল্যামডা কিউ। তাহলে কতবার কম্পন? 40 বার কম্পনে ল্যামডা কিউ কত? ল্যামডা কিউ পাইছো 3.2, এই যে 3.2 বা 40 গুণন 3.2, তাহলে কত হবে? 128 মিটার, 128 মিটার। কথা কি বুঝছো? এখন দুইটা কি বের হয়েছে? দুইটার অতিক্রান্ত দূরত্ব 40 বার কম্পনে কত দূর সেটা বের হয়েছে। এখন কি করবো? অতএব পার্থক্য কি বের করবো? পার্থক্য, কারণ চাইছে পার্থক্য। এখন পার্থক্য মানে কি? বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া। তাহলে বড় কোনটা? কে বেশি দূর গেছে? এস কিউ বেশি দূর গেছে। তাহলে এস কিউ মাইনাস এস পি, তাহলে কিউ কত? 128 আর এস পি কত? 112, ঠিক আছে, করলাম বিয়োগ। তাহলে কত মিটার হয় বলো? 128 থেকে 112 বাদ দাও, 128 112 16, পার্থক্য কত মিটার? 16 মিটার। এবং এটাই হচ্ছে অ্যান্সার। এখানে কি বোঝো না আমাকে একটু বলো তো দেখি। ইজি কনসেপ্ট।